রাজনীতি গণতন্ত্রের নিয়মে চলে, কিন্তু অঙ্কের হিসেব, অঙ্কের সমীকরণ অনেক রকম কথা বলতে পারে। ঠিক যেমন অঙ্ক অনুসারে ধর্ম এবার মূল এজেন্ডা প্রত্যেক রাজনৈতিক দলে, আর ঠিক সেই অঙ্কের নিয়ম মেনেই কুকথার রাজনীতিও কি এখন নতুন প্রোপাগান্ডা সমস্ত রাজনৈতিক দলের? কেন বলছি বলুন তো? তার কারণ ঘটনার সূত্রপাত কোথা থেকে তা ক্রমশ প্রকাশ্য, কিন্তু সমস্যা হলো দিনের পর দিন প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরকে কাদা ছোড়াছুড়ি করতে গিয়ে ঠিক কোন জায়গায় শালীনতা থাকা দরকার আর কোন জায়গায় শালীনতা নয় সেই সব কিছুই মনে হয় ভুলে যেতে শুরু করেছেন। দেখুন, বর্ষিয়ান নেতা থেকে শুরু করে একেবারে নিম্ন নেতৃত্ব প্রত্যেকের এগেনস্টে কিছু না কিছু বলেই থাকেন। রাজনৈতিক নেতাদের কাজ একে অপরের বিরোধিতা করা, ঠিক আছে। গণতান্ত্রিক নিয়ম অনুসারে বিরোধীরা শাসকের অবশ্যই বিরোধিতা করবেন এবং শাসকও বিরোধীদের বিরোধিতা করতেই পারেন যদি তারা ঠিক থাকেন। আর ঠিক সে জায়গায় প্রসঙ্গ যখন গণতান্ত্রিক পরিকাঠামোর, যখন সাধারণ মানুষ প্রশ্ন করতে চাইবে, কাকে প্রশ্ন করবে, কিভাবে প্রশ্ন করবে, কোথায় প্রশ্ন করবে, এ সব কিছুই কখনোই কোনো গতানুগতিক ধারার ওপর ভিত্তি করে থাকে না। প্রশ্ন যে কোনো সময়, যে কোনো মূল্যে, যে কোনো সময় থেকে, যে কোনো জায়গায়, সব জায়গা থেকে আসতে পারে সাধারণ মানুষ থেকে, আসতে পারে বিরোধী শিবির থেকে, আসতে পারে শাসক শিবির থেকে ও বিরোধীদের, যে সত্যি তারা কেন এই অবরোধ প্রদর্শন করছেন, কেন বিক্ষোভ প্রদর্শন করছে। আচ্ছা, হঠাৎ কি বলছি বুঝতে পারছেন না তো? বুঝতে পারবেন, তার কারণ আপনারা নিশ্চয়ই গতকাল থেকে একটি খবর দেখছেন। গতকাল অর্থাৎ শুক্রবার থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল। ঠিক কি নিয়ে সূত্রপাত হয়েছিল? বর্ষিয়ান নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথা বলছি। ঠিক শুনছেন, দিলীপ ঘোষ, যিনি কার্যত মাসিয়া বলতে পারেন বিজেপির, তার কারণ সাংগঠনিক শক্তিকে একের পর এক যিনি বৃদ্ধি করেছেন। আর ঠিক সেই দিলীপ ঘোষই বলছেন কিনা নানান রকম খেওয়ারের রাজনীতি করে, বলছেন সরাসরি কুকুর থেকে শুরু করে বাপ বাপন্ত। ঠিক শুনছেন, এটাই এখন রাজনীতির মূল প্রোপাগান্ডা, মূল এজেন্ডা, এবং কার্যত ভাষা, শব্দচয়ন এসবই এখন রাজনীতি থেকে অনেকটা দূরে। 2017 কথা মনে পড়ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ কর্মীদের কি বলেছিলেন? ঘেউ ঘেউ। আচ্ছা, যদি আমি ভুল হই সংশোধন করে দেবেন। আর ঠিক এ জায়গা থেকে প্রশ্ন শুরু হয়েছিল, রাজনৈতিক তরজা শুরু হয়েছিল, বিরোধীরা শাসককে নানান রকম তোপ দেখেছিল। বিরোধীরা কি করছেন? তারাও তো একই রাজনীতি করছেন সাধারণ মানুষের সঙ্গে, যদিও বা আদৌ তারা সাধারণ মানুষ নাকি কারো নেপথ্যে চলছে কলকাঠি, সে সব কিছু জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখনটি ঘড়ি কাটার সন্ধ্যে 7টা। আর ঠিক আজ আমাদের মূল আলোচনার বিষয়, কুকথার রাজনীতিতে বাংলা ভরে গিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে সাধারণভাবে গণতান্ত্রিক অধিকার কি হারাচ্ছে বাংলা? আর এখান থেকে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, কথায় আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। গর্ব বাংলা, গর্ব বাঙালি, গর্ব বাংলার ভাষা সংস্কৃতি। সে ভাষায় ক্রমাগত তলানিচ্ছাপ। রাজনীতির আঙিনায় গণতন্ত্র লুকিয়ে থাকে। গণতন্ত্রের অর্থ না পাওয়া, চাহিদা পোষণ, রাজনৈতিক নেতাদের সরাসরি বাকস্বাধীনতার সঙ্গে জানানো, প্রশ্ন করা। কিন্তু সে প্রশ্নই যদি রাজনৈতিক নেতাদের রোষানলে পড়ার কারণ হয়, তবে বাকস্বাধীনতার অর্থ কি দাঁড়ায়? বাংলার রাজনীতিতে ক্রমশই স্থান পেয়েছে একের পর এক কুকথা। সে ঘটনা 2017-তে মুখ্যমন্ত্রী ডিএ পাওয়াকে কেন্দ্র করে ঘেউ ঘেউ বয়ান বলতে হবে না, আমাকে ঘেউ ঘেউ করতে হয় না। কিংবা দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীকে অত্যন্ত নিন্দাজনক, কুরুচিকর বারমুন্ডা মন্তব্য। উদাহরণের অন্ত নেই। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুন্ডা বলতে পারেন? তবে মহিলা অসুরক্ষিত হয়ে পড়েছে বাংলায় বলে যারা প্রতিবাদ করে থাকেন, সেই গেরুয়া শিবিরের বর্ষিয়ান নেতার কুত্তা থেকে শুরু করে বাপ বাপন্ত করছে মহিলাদেরই। তাদের করা এত প্রতিবাদ কি তবে সত্যি সঠিক পথের দিশা দেখায়? ঘটনা যাই হোক, একজন বর্ষিয়ান নেতার খেউয়ের রাজনীতি এবং অনুতপ্ত না হয়ে এই মেজাজেই থাকবো কোন দিকে নির্দেশ করছে বাংলার রাজনীতিকে? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আচ্ছা, এই প্রশ্ন দিয়েই আজ আমাদের বিতর্ক সভা শুরু হবে। ভাবুন তো, কুকথার রাজনীতি এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে কে কখন কাকে কি বলছেন কোনো লাগাম থাকবে না। আচ্ছা, বর্ষিয়ান একজন রাজনৈতিক নেতা সে পর্যন্ত এমন নিচু তলার কর্মীদের মতো, কিংবা বলা যায় নিম্ন রুচিসম্পন্ন এইসব বাক্য বিনিময় করছেন,
কার্যত একেবারে দিনের আলোকে। এবং কাকে বলছেন? মহিলাদের বলছেন। দেখুন, অনেকে তর্কের খাতিরে বলতে পারেন যে এখন তো পুরুষ মহিলা সবার একই রকম অধিকার। ঠিক, অধিকার রয়েছে, অধিকার থাকারই কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে মহিলাদের নিরাপত্তা নিয়ে যারা কথা বলছেন, দিনের পর দিন কথা বলছেন, তারা বলছেন মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না। কে পারছে না? সরাসরি রাজ্য সরকার। কাদের উপর আঙুল উঠছে? সরাসরি আঙুল উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আচ্ছা, সেই ব্যক্তি যদি সরাসরি মহিলাদেরকেই আক্রমণ করে বসেন, তবে তো প্রশ্ন উঠবেই যে তাহলে কি সবটাই মেকি, সবটাই আসলে জুজু দেখানোর চেষ্টা, কিন্তু জুজু আদেও বাড়িতে আসবে না। জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়, জানার চেষ্টা করব ঠিক এই বিষয়ে বিজেপি নেতৃত্বরা কোন কোন বিষয়ে কি কি ডিফেন্ড করেন, জানার চেষ্টা করব। এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া রিমা ব্যানার্জি, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় বিশ্বনাথ রায়, তৃণমূল সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইপি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি এখানে কোনো রাজনৈতিক ডিবেট প্রথমে যেতেই চাইছি না, আমি সৌমেনবাবুকে দিয়ে শুরু করতে চাইছি। সৌমেনবাবু, আমি যে উদাহরণগুলো একের পর এক দিয়েছি, এই উদাহরণ ছাড়াও বাংলার রাজনীতিতে এরকম অনেক উদাহরণ রয়েছে, আপনারাও জানবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এ কীরকম রাজনীতি? একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা তিনি এইভাবে বাপ্পাপন্ত করবেন, এবং কার্যত যেই মহিলাদের নিয়ে তারা এত প্রোটেস্ট করছেন তাদেরকেই এইভাবে প্রকাশ্যে, এটাই কি বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি? সৌমেনবাবু, আমি বলি যে রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্বের যে শ্রেণীকরণ, সেখানে যদি আমরা ছোট্ট একটু ইতিহাসটা দেখি, অর্থাৎ কারা এই নেতৃত্বকে এখন বর্তমানে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ বলা যায় যে এই ধরনের আচরণের ক্ষেত্রে শাসকের দায়িত্ব অনেক বেশি পর্যায়ে বর্তায়, সেটা কেন্দ্রীয় স্তরে হোক কিংবা রাজ্য স্তরীয় হোক। আমরা মনে রাখতে হবে যে সাধারণত যে রাজনৈতিক যে বর্ষিয়ান বলছি আমরা, অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই সংসদীয় রাজনীতিতে অন্যতম অভিভাবকত্বের দাবিদার, এই অভিভাবকত্বের দাবিদারের সঙ্গে কিন্তু মিশে থাকে তার সমাজ, রাষ্ট্র ব্যবস্থা এবং ভবিষ্যতে আগামী দিনে কি ধরনের রাজনৈতিক নেতৃত্ব উঠে আসবে, যারা আম জনতাকে দিশা দেখাবে পথের। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, স্বভাব, চরিত্র সব মিলিয়েই কিন্তু একটা বলা হয় আইকনিক বা বলা হয় যে দৃষ্টান্ত স্থাপনকারী বা পথ প্রদর্শককারী হয়ে ওঠেন। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি পশ্চিমবাংলায় ফিরে আসি, সেক্ষেত্রে আমরা দেখব যে বাংলার একটা নিজস্ব কিন্তু ঘরানা ছিল, দীর্ঘদিন যাবত আমরা দেখেছি। কারণ বাংলার মূলত যেটা দিয়ে শুরু করা হয়েছে এই প্রোগ্রাম, যে বাংলা আজকে যা চিন্তা করে আগামী দিনে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। হ্যাঁ, চিন্তা করে, অর্থাৎ বাংলার বুদ্ধিজীবী অর্থাৎ এলিট ক্লাস, তারা মূলত নিয়ন্ত্রণ করত এই যে সর্বোচ্চ অভিভাবকত্ব নির্ধারণকারী পলিটিশিয়ানদের যে সেকশন। কিন্তু আমরা মনে আছে সাম্প্রতিক ইতিহাসে প্রথম আমাদের ধাক্কাটা লাগে যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে সূর্যোদয় সূর্যাস্তের যখন ডামাডোল চলছে, তখন বিনয় কুমারের কথার মধ্য দিয়ে আমরা খুব মর্মাহত হই যে দীর্ঘ বাম শাসনের বিভিন্ন ভাবে তাদের পদস্খলন হয়েছে, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে যে মর্যাদা বোধের অর্থাৎ সেলফ রেসপেক্টের উচ্চ পর্যায়ের নেতৃত্বের ছিল, সেই কথার বাঁধুনি কোথায় যেন পদস্খলন হলো। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে এক ধরনের কুকথা যেটাকে আমরা বলছি, তাহলে সুকথা কোনটা? অর্থাৎ আমরা যে ভাষা প্রয়োগ করছি, মনে রাখতে হবে মিডিয়ার দৌলতে আজকে লোকালাইজড লেভেল অর্থাৎ আঞ্চলিক স্তরে গ্রাম পঞ্চায়েতের থেকে ছোট বক্তৃতা, জনসভা, স্ট্রিট বক্তৃতা থেকে শুরু করে সব কিন্তু আজ বলা যায় যে লোকাল থেকে গ্লোবালে,
অর্থাৎ ছোট জায়গায় বলছি দেখেই আমি যেন তেন প্রকারে ভাষা প্রয়োগ করতে পারি, সেটা ভাবা উচিত নয়। তাই অনেক ক্ষেত্রেই হয় যে খুব একটা যে চলতি ভূগোলকে মানে যে ভৌগোলিক অঞ্চলটা আছে সেই ভৌগোলিক অঞ্চলে সস্তা জনপ্রিয়তা কায়েম করার জন্য কিছু সস্তা ওখানকার আঞ্চলিক প্রবাদ বলুন বা সস্তা বক্তৃতা ওখানে দেওয়া হয়, কিন্তু সেটাই আমি বলবো যে মধ্যবিত্ত বাঙালি ভদ্র কালচার সেটা মেনে নেয় না। এবং মোরাললেস যে মিডিয়া রিপ্রেজেন্ট করছে সেখানে যে ভাষার প্রচলন সেটা স্ট্যান্ডার্ডাইজেশন বা মানক হিসাবে কিন্তু সেই মধ্যবিত্ত বুদ্ধিজীবী নয়, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির মর্যাদার যে জায়গাটা সেটাকেই তারা স্ট্যাটিক বা মানক হিসাবে ধরেন। তাই সেটাকে ধরে বলা যায় সেই জায়গাটা ধরে বর্তমান রাজনৈতিক শাসক এবং বিরোধী কেউই তাদের জায়গা থেকে সচেতনতাটা হারাচ্ছেন। তাই সে জায়গা থেকে খুব দুশ্চিন্তার বিষয় আগামী দিনে যারা উঠে আসবেন তারা কি ধরনের সংস্কৃতিকে আমাদের সামনে তুলে ধরবেন। যারা নতুন ভোটার তাদের সামনে নিজেদের সামাজিক অবস্থান কিভাবে তিনি স্থাপন করবেন, এটাই খুব কিন্তু প্রশ্ন চিহ্ন ছুড়ে দেয়। বেশ, আমি ঠিক এখান থেকে সরাসরি রিমাদির কাছে একটু যাওয়ার চেষ্টা করব। রিমাদি, আপনি একাধারে একজন মহিলা এবং তার সঙ্গে সঙ্গে একজন বিজেপির সমর্থক হিসেবে আমাদের এখানে আজ এসছেন, আপনাকে কুর্নিশ জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা এতদিন মহিলা নিরাপত্তা নিয়ে নানান কথা বলতেন, বিশেষ করে এ রাজ্যে মহিলা নিরাপত্তা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে মহিলা নিরাপত্তা দিতে পারছেন না, নানান কথা বলেছেন আপনারা। বলাও স্বাভাবিক, তার কারণ আপনারা বিরোধী শিবিরে রয়েছেন, অবশ্যই বলবেন, তার কারণ আপনাদের সেই রাইট রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনাদের নেতা দিলীপ ঘোষ একজন বর্ষিয়ান নেতা, তিনি সর্বসমক্ষে একজন মহিলাকে এভাবে বলতে পারেন? এভাবে বাবা তুলে, পরিবার তুলে এবং তার সঙ্গে সঙ্গে যে ভাষায় তিনি আক্রমণ করছেন, এটা করতে পারেন? প্রথমে তো আপনার সমর্থন বা অসমর্থনের জায়গা জানার চেষ্টা করব, তারপর আপনার ব্যাখ্যাও নেব, বলুন। দেখুন, সমর্থন বা অসমর্থন কোনোদিন এক কথায় বলা যায় না। কারণ আমি যদি আজকে সমর্থন করি, আপনাকে বুঝতে হবে আগে কেন সমর্থনটা আমি করছি। আপনার এই সংবাদ মাধ্যমের মাঝখানে শুধু দুপারে দুটো ভিডিও চালিয়ে দিন, দিলীপ দা যে কথাগুলো বলেছে, এবং বহুবার একজন পশ্চিম বাংলার চিফ মিনিস্টার হয়ে স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি ভাষা প্রয়োগ করেছে। এবং আমার বিশ্বাস যে আপনি একাধারে দুটো ভিডিও যদি চালান, তাহলে মুখ্যমন্ত্রীর ব্যবহার করা ভাষাগুলো আপনি দ্বিতীয়বার আমাকে প্রশ্নের খাতিরেও করতে পারবেন না যে এই কথাগুলো জনসমক্ষে বলা যায় কিনা। তো আমি কম্প্যারিজন টানছি না, কিন্তু এবার আমি রইলাম এই বাপ। আপনি এখনো দেখুন, এই বাপ শব্দটা মানে নিয়ে আমি জানি না এটি কুরুচিকর মন্তব্য কিভাবে আপনারা এটাকে গালাগালি স্তরে দেখেন। এখনো কিন্তু এই মানে আমাদের মাঝখানে এত শিক্ষিত মানুষেরা রয়েছেন, এত গুণী মানুষেরা রয়েছেন, বাপ এখনো কিন্তু আমরা যদি দেখি আমাদের বিভিন্ন জেলায় বঙ্গালী ভাষার অনেক তো অনুবাদ অনুকরণ রয়েছে, এবং সেখানে বাপ কথাটা এখনো আমরা বলি, যাদের বিয়ে হয়ে গেছে আমরা বাপের বাড়ি বলি, শ্বশুর বাড়ি বলি। তো বাপ কথাটাকে কোনোদিনও খারাপ হিসাবে দেখা যায় না, ওটা কিন্তু একটা চলতি ভাষা হিসাবেরই একটা পার্ট। এবার আপনি বলবেন যে এরকম ভাবে একটা বর্ষিয়ান নেতা কোনো মহিলাদের বলতে পারে কিনা, আপনি ভালো করে আগে পুরো স্থিতিটা, আপনার চোখের সামনেও লাইভ, আমার চোখের সামনেও লাইভ, আপনি দেখেছেন তারা ঠিক কেন গেছিল, কি করতে গেছিল, একটা ঝামেলা সৃষ্টি করতে গেছিল, এবং মহিলাদেরকে সেখানে এগিয়ে দেওয়া হয়েছিল একটা রাস্তার নাম করে, যেটা দিলীপ ঘোষ থাকাকালীন তার এমপি ল্যাডের মাধ্যমেই এই রাস্তার হয়, এবং সেখানকার কাউন্সিলরকেও জানানো হয়, বাট তিনি কোনো রকম ভাবে সেটার মধ্যে সাড়া শব্দ করেননি। আগামী দিনে এই টিএমসির ক্যাডাররা এগিয়ে আসে দিলীপ দাকে ছোট করার জন্য, এবং তিনি ওখানে সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে। আজকে সেলফ ডিফেন্স বা প্রতিবাদ শুধু একটা মেয়ে করলেই মেয়েটা পক্ষে আমরা দাঁড়াবো এবং একটি পুরুষ মানুষের পক্ষে আমরা দাঁড়াতে পারবো না, এটা ভুল কথা। এটা আমরা কখনোই বলতে পারি না। আজকেও সকালবেলায় দিলীপ ঘোষের বাসভবনে তৃণমূলের সেই বিষয়ে যাবো। রিমাদি, আপনি অবশ্যই ঠিক কথা বলছেন, সত্যিই তো বাপ বাপন্তর করা সেটা সত্যি আপনাদের ভাষা শুধুমাত্র নয়, এটা একটি পল্লী ভাষা হতে পারে,
মানছি, ঠিক আছে, কিন্তু মানছেন প্রশ্ন তো, হচ্ছে, রিমাদি, পল্লী আপনাকে ভাষা, কিন্তু রিমাদি, আপনার রিমাদি এখনো চ্যানেলে শেষই বসে, হয়নি, দাদা, রিমাদি আমি এখনো একটা শেষই জিনিস হয়নি, দেবো আপনার প্রশ্নটা রিমাদি আমার সমাধানে। শেষই হয়নি এখনো, আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, আমিও না, কিছু না, প্রশ্ন আমি করছি, একটা আপনিও কথা কাউন্টার অ্যাটাক করুন, আপনাকে অসুবিধা নেই। করে দিচ্ছি। হ্যাঁ। আমি জানি আপনি প্রশ্ন রেখেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমি তবুও আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আপনি তো অন্তত পক্ষে দিলীপ ঘোষের বলা কথাগুলো এখানে বলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, বা 5টা মানুষের কাছে জিজ্ঞেস করতে পারবেন, মাননীয়া জনসমক্ষে দাঁড়িয়ে যে কথাগুলো ব্যবহার করেছেন, তিনি কি সেটা কি আপনি প্রশ্নের মধ্যেও রাখতে পারবেন সেই শব্দগুলি? আচ্ছা, আজকে রিমাদি, যদি রিমাদি, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার যেমন আমরা কথা তুলেছি, আপনি নিশ্চয়ই, আমি আশা রাখি, আমি যে প্রতিবেদনটা প্রথমে চালিয়েছিলাম আপনি পুরোটা শুনেছেন, সেখানে শুধুমাত্র দিলীপ ঘোষের কথা ছিল না, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালের ডিএর কথাও ছিল, এবং কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ শব্দ যেমন আমি বলতে পারবো না, ঠিক একই রকম ভাবে, না না না, দেখুন 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 রিমাদি, আমি একটা সোজা কথা আপনাকে জানানোর চেষ্টা করি, তা হলো, যেমন একদিকে ঘেউ ঘেউ শব্দ আমি বলতে পারবো না, ঠিক একই রকম ভাবে এই অন প্যানেলে যারা যারা আমাদের সঙ্গে এখন জুড়ে রয়েছেন, আপনারা প্রত্যেকে আমার অনারেবল গেস্ট, আর ঠিক সে জায়গায় যদি ভুল করেও কোনো ব্যক্তি আপনাকে, কিংবা আপনি যদি কোনো কারণে আমাদের অন্য কোনো গেস্টকে এইভাবে এই ঠিক বাপান্তর করেন, আমি বাধ্য হব তাকে বলতে যে এই প্যানেল থেকে বেরিয়ে যেতে। আমি ইনভাইট যেমন করেছি, আমি এখনো শেষ হয়নি কথা বলেছেন, তাই জন্য সেটা এবং শুধু নারী ক্ষেত্রে হয় না, এটা না না না, তার সঙ্গে সঙ্গে এটাও আপনাকে ভাবতে হবে যে আপনি ভাষা প্রয়োগটা কিভাবে করছেন। দেখুন, সবটাই শব্দের ব্যবহারিক প্রয়োগের উপর নির্ভর করছে। আপনি যেমন বলছেন না যে পল্লী ভাষা, আমি কিভাবে ব্যবহার করছি তার উপর নির্ভর করছে। আমি একবার বাইকটা চালাতে বলবো, আমি একবার পিসিআর কে বলবো দিলীপ ঘোষ ঠিক কিভাবে তার ভাষাটা প্রয়োগ করেছেন, আর রিমাদির ভাষা অনুসারে, রিমাদির কথা অনুসারে পল্লী ভাষার ব্যাখ্যাটা ঠিক কি, জানার চেষ্টা করব। দেখুন, আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। আমার কে বাবা অধিকার কে দিয়েছে দিয়েছে? আপনাকে? বেশি না কাজ করবে না। অধিকার কে প্রদীপ দিয়েছে? কে বলো? প্রদীপ কে বলবো কেন? লাস্টে গলির রাস্তা ওপেনিং এ এটাই বাকি রইলো নাকি? আমাদের ওয়ার্ডে আসছে, আমাদেরকে বলছেন, আমাদের ওয়ার্ডে আসছে, আপনি আমাদেরকে বাপ তুলে কথা বলছেন। সালা টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছে। আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই। আমি নিশ্চয়ই শুনেছেন, তিনজনেই শুনেছেন। প্রথমে বাপের চাকর নই, এবং দ্বিতীয়ত তিনি বলছেন তার বাবাকে গিয়ে বলতে। আমি সেইভাবে শব্দ প্রয়োগটা করতেও চাইছি না। এখানে দুটো রকম পার্সপেক্টিভ তৈরি হতে পারে। এক, দিলীপ ঘোষ তিনি বুঝে গিয়েছিলেন যেটা তৃণমূলের ক্যাডার, অথবা তিনি বুঝে গিয়েছিলেন যে এখানে যদি আমাকে থাকতে হয়, তার সোকল্ড মেজাজ, যেটা তিনি আজ সকালেও বলেছেন, সেটাতে বর্ষিয়ানভাবে বর্ষিয়ান নেতার সঙ্গে তার এটাও বহাল তবিয়তে থাকতে হবে। এবার আপনারা যে কোনো ব্যাখ্যা করতে পারেন, কিন্তু এটাও আপনাদেরকে প্যারালালি মানতে হবে শব্দের ব্যবহারিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের ক্যাডারটা বাসভবনে তার পৌঁছাতেন না, এবং বিজেপির ওখানে মহিলারা যারা ওখানে উপস্থিত ছিল তাদের উপরে আক্রমণও থামতেন না। আমি শুধু এইটা বলতে চাইছি, কোন মহিলার পক্ষে কোন আরজিকর ইস্যুতে আপনারা যা করেছেন, তাহলে রিমাদি আরজিকর ইস্যুতে আপনারা যা যা করেছেন, তাহলে সেটা ধরে নেব যে বিজেপি করেছে। প্রোটেস্ট করেছিলেন কেন? না না, তাহলে আপনি বলছেন কেন প্রোটেস্ট করতে গেলেই বিক্ষোভ প্রদর্শন যা করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, তারা এটা প্রোটেস্ট করেছিল এই জন্যে, তার কারণ একজন মহিলাকে এইভাবে বলা হয়েছে বলে, সেটাও আপনাকে বুঝতে হবে। সার্টিফিকেট পেতে 9 মাস লেগেছে টাইম, আপনি সেখানে বলছেন বিজেপি দায়ী। না না না, আমি সেটা বলছি না রিমাদি, আমি বলতে চাইছি সেটা ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি। আপনি বলছেন যে আজ সকালেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তার কারণ আগের দিন তৃণমূল ক্যাডাররাই এই কাজগুলো করেছে। যদি এই যুক্তি খাটে, তাহলে আরজিকর ইস্যুতে আপনারাও বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, তাহলে সেই যুক্তি খাটে। শুধু বিক্ষোভ প্রদর্শন করিনি, সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রদর্শন করেছে। মহিলারা প্রত্যেকে রাত জেগে নিজেদের, সেই জন্যই আপনারা বাড়তি ডিভিডেন্ড পাননি ভোটের ক্ষেত্রে। ঠিক বলেছেন, আমি এবং জনসমক্ষে সকলে দেখেছি। বেশ, আমি ঠিক এই জায়গায় বিশ্বনাথ বাবুর কাছে যাব। বিশ্বনাথ বাবু, তৃণমূলের ক্যাডার ছিল সেখানে, এবং কার্যত দিলীপ ঘোষকে যেভাবে চারিদিক থেকে ঘেরা হচ্ছিল, এটা কি সত্যি সাধারণ মানুষ বিশ্বনাথ বাবু?
নমস্কার, শুভ সন্ধ্যা অঞ্জন বাবু। শুভ শুভ সন্ধ্যা সোমেন বাবু, তার সঙ্গে আমাদের রিমা বোনও আছেন, প্রত্যেকের শুভ সন্ধ্যা। দেখুন, আপনারা শুধু আপনাদের ট্রাইব টিভি নয়, সমস্ত চ্যানেলই গতকালের আমাদের সম্মানীয় দিলীপ বাবুর যে অনুষ্ঠান, একটা রাস্তাকে উদ্বোধন করে, সেই উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে কারা ছিল, সেখানে সাধারণ মানুষ ছিল, সেটাই আমরা দেখেছি। এবং সেখানে আপনি তো আপনার ছবিতেই দেখতে পাচ্ছি তো যে কারা কারা, যে বয়স্ক মহিলা থেকে শুরু করে বয়স্ক মানুষ তারা ছিলেন। এবার সেই এলাকার মানুষ, একটা সময় দিলীপবাবু সেখানে সাংসদ ছিলেন, তো তারা স্বাভাবিকভাবে বলেছেন এতদিন কোথায় ছিলেন। এবার যেহেতু সাংসদ থাকালীন হয়তো যেভাবে দিলীপবাবুর যে সমস্ত পরিষেবা দেওয়ার কথা ছিল সাধারণ মানুষকে, সেইভাবে হয়তো দিতে পারেনি। সেই জন্য সাধারণ মানুষ তারা তাদের যে একটা জনরোষ বা তাদের যে সাংসদ হিসেবে তাদের কাছে দিলীপবাবুর যে দাবিটা ছিল, যদিও সাংসদ এখন দিলীপবাবুর নেই, কিন্তু তিনি যেহেতু তিনি থাকাকালীন তার এমপি ল্যাডের যে রাস্তা নির্মাণ হয়েছে, সেই রাস্তা নিয়ে তিনি যখন উদ্বোধন করতে গেছিলেন, সেখানের মানুষ তার কাছে গেছেন, তার কাছে তাদের সহযোগী শুধু শুধু দিলীপ বাবু কেন, সেখানে রাজ্যের আমাদের রাজ্য সরকারের মন্ত্রী হতে পারে। আমি একটু ইন্টারাপ্ট করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। রতন বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। বিশ্বনাথ বাবু হবে না, এবং সেখানে সহিষ্ণুতার পরিচয় দিতে হয়। অবশ্যই আমরা মনে করি দিলীপ বাবু একজন বরিষ্ঠ প্রাজ্ঞ মানুষ এবং রাজনীতিতে, তো এই ধরনের মানুষদের একটু সহিষ্ণুতার প্রয়োজন। মানুষ তো তাদের কথা বলতেই পারে, তো তিনি সেইভাবে ওই রকম ব্যবহার না করে তো মানুষের সঙ্গে একটু কথা বলে মানুষকে আরো শান্ত করার ব্যবহার করতে পারতেন। সেখানে এমন শব্দগুলো বাস্তবিক, যেটা আপনি বলছেন যে শব্দগুলো হয়তো আঞ্চলিক ভাষা, যে কথা আমাদের রিমা বোন বলার চেষ্টা করছেন, কিন্তু একটা শব্দ প্রয়োগের উপর নির্ভর করে মাস কেমন ভাবে নেবে। তো দিলীপ বাবু সেই ভাষাগুলো এমন ভাবে প্রয়োগ করেছেন, সেখানে হয়তো মাস তারা ভালো ভাবে নিতে পারেনি। যেটা আমাদের সৌম্যবাবু বলছিলেন যে বাংলার যেটা সংস্কৃতি, বাংলার যে মানুষের যে একটা আবেগ আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো ভাষাকে আমরা অন্যভাবে প্রয়োগ করবো, বাংলার মানুষ কিন্তু সেটা মেনে নেবে না। তাই ওখানকার মানুষ সেটাকে নিয়ে যখনই দিলীপ বাবু সেটাকে অন্যভাবে প্রয়োগ করতে গেছেন, সভাপতি দিলীপ বাবুর প্রতি হয়তো তাদের রাগ, ক্ষোভ, অভিমান থাকতে পারে, তাকে হয়তো সামনে পেয়েছেন। হয়তো দেখা যাবে যারা ছিলেন তারা দিলীপ বাবুরও অনুগত মানুষও হতে পারেন, কিন্তু যেহেতু দিলীপ বাবুকে অনেকদিন তারা পাননি, বা দিলীপ বাবুর যে কাজ করার কথা ছিল সেই কাজ দিলীপ বাবুর সাংসদ হিসেবে করেননি, হয়তো দিলীপ বাবুর কাছে তাদের আরো প্রত্যাশা ছিল। তাদের প্রত্যাশা ছিল দিলীপ বাবু প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের দাবি বা তাদের প্রত্যাশা পূরণ করবেন। হয়তো মানুষ তাকে পেয়েছেন অনেকদিন বাদ, সেই জন্যই হয়তো তারা তাদের দাবি বা প্রত্যাশা পাননি বলে দিলীপ বাবুকে তারা হয়তো ওই প্রশ্নগুলো করেছেন। তো স্বাভাবিকভাবে দিলীপ বাবু একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, একটু সহনশীল হওয়া দরকার ছিল না। বেশ, একেবারে আমিও তো সেই প্রশ্নই করছি যে কোনো এক জায়গায় শালীনতা থাকছে না রাজনৈতিক নেতাদের মধ্যে, কিন্তু আপনি বলছেন না সাধারণ মানুষ। দেখুন, আবার ভাববেন না যে বিজেপির সমর্থনে কথা বলতে শুরু করলাম, বিজেপিকে প্রশ্ন করেছি, কিন্তু এবার তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। আমি একবার ফুল ফুটেজ দেওয়ার কথা বলবো পিসিআরকে, যেখানে এই ঘটনাটি ঘটেছিল। ভালো করে অবজার্ভ করুন, দেখুন তো ছবিগুলো, একদম প্রথম থেকে ছাড়তে বলবো, প্রথম থেকে। টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলছি আপনি এমপিও প্রথম থেকে চালিয়ে একবার পজ করুন। 14 পুরুষ তুলবো। পজ করুন। এবার ভালো করে দেখুন তো, এখানে সাধারণ জনগণ বলা হচ্ছে, তো একটু আপনারা নিজেরা হেড কাউন্ট করুন, দেখুন তো কতজন রয়েছেন, একটু দেখুন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন, দেখুন তো কাউন্টে কোথাও ভুল হচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, একটা গ্রামে শুধু এই 10 থাকেন। যদি আমার কাউন্টে ভুল হয় আপনারা ঠিক করে দেবেন। আমি এখানে বিশ্বনাথ বাবুর কাছেই যাবো, পিসারকে বলবো একটু আনতে। বিশ্বনাথ বাবু, এখানে 10 থেকে 11 জন রয়েছে, যদি কাউন্টটা আমার খুব ভুল না হয়, আপনারাও একটু গুনে দিন, আমি একবার গুনতে দিচ্ছি। এবার এবার সাধারণ মানুষ 10 জন সাধারণ মানুষ দিলীপ ঘোষের পেছনে পড়লেন, এবং কার্যত তিনি ফোন নিয়ে, পিসারকে বলবো নিয়ে আসতে, ফোন নিয়ে তিনি প্রথম থেকে ভিডিও করতে শুরু করলেন। বেশ, আপনি বলতে চাইছেন এনারা সাধারণ মানুষ। আচ্ছা, আরো একটা ভিজুয়াল দেখাই আপনাদের, সাধারণ মানুষ আরো ভালো করে ব্যাখ্যা হবে। সিআইএসএফ এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ধাক্কাধাক্কি, এই ফুটেজটা আপনি কোথাও দেখেননি বিশ্বনাথ বাবু। তার কারণ আপনি বললেন না যে সব টিভি চ্যানেল দেখিয়েছে, ট্রাইব টিভি কোথায় আলাদা এবার দেখতে পাবেন। দেখুন, সিআইএসএফ তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ধাক্কাধাক্কি, দেখুন ছবিটা দেখুন। এনারা কারা? সিআইএসএফ কে ধাক্কাধাক্কি কি সেই মহিলাদেরই
যারা আপনাদের ভাষায় সো কল্ড সাধারণ মানুষ, ধাক্কাটা দেখুন, সিআইএসএফকে ধাক্কা মারা হচ্ছে। আমি আশা রাখি এই ফুটেজ নিশ্চয়ই সবাই যদি পেয়ে থাকেন এতক্ষণে তাহলে তো ঠিক আছে, আর যদি না পেয়ে থাকেন ব্যাংক করা রয়েছে, নো ইস্যু। এবং কার্যত এটা গতকাল অর্থাৎ শুক্রবারেরই ঘটনা। এই কালো চশমা পরা মহিলাটি কে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকজন মহিলা তার লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, ধাক্কা মারছেন, এনারাও সেই সাধারণ মানুষ। আমি বিশ্বনাথ বাবুর কাছে যাব, আমি আশা রাখি সৌমেনবাবু এর ব্যাখ্যা আরও ভালো করে দিতে পারবেন, তার কারণ তিনি রাজনৈতিক বিশ্লেষক। এবং তার সঙ্গে সঙ্গে আমি বিশ্বনাথ বাবুর ব্যাখ্যাটা একটু জানতে চাইবো, কিসেরকে বলবো একটু নিয়ে আসার জন্য, এবং স্ক্রিনে এই ভিজুয়ালটা থাকবে। আমি ঠিক এর সঙ্গে বিশ্বনাথ বাবুকে বলবো, বিশ্বনাথ বাবু এনারা সাধারণ মানুষ ছিলেন যারা ধাক্কা মারছেন, আপনি এটা বিশ্বাস করেন? আমি একটু আপনাকে ঘটনাচক্রে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। শেখ শাহজাহান যখন ইডি কার্যত তার সেখানে গিয়েছিলেন, সেখানেও এই মহিলারাই এগিয়ে এসেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের দিক থেকেও মহিলারা এগিয়ে। বলছি সব কিছুতেই কি আপনারা এগিয়ে রাখতে চাইছেন মহিলাদের? যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস এটা না করে থাকে, আমি বলছি এই লক্ষ্মীর ভাণ্ডারের অগ্রগতির সঙ্গে সঙ্গে মহিলাদের অগ্রগতি কি এই পর্যায়ে যাচ্ছে যেখানে সিআইএসএফকেও এইভাবে আঘাত করতে হচ্ছে? অর্থাৎ দিলীপ ঘোষ ইজ ইকুয়াল টু সিআইএসএফ। বিশ্বনাথ বাবু দেখুন, এখন প্রথমেই কথাটা যেটা বলি, আপনি যেটা বললেন, আপনি যেটা দেখাচ্ছেন সেটা বাস্তবিক আমরাও দেখছি। ওই মহিলারা যখন দিলীপ বাবু মহিলাদের প্রতি যে অশালীন ভাষা, যে কুকথা প্রয়োগ করেছেন, তারা অবশ্যই সেই মহিলারা তারাও নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে তারাও চাইবেন যে কেন ওই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের এই কথাটা বললেন, তারা জবাবদিহি করার জন্যই তারা দিলীপ বাবুর দিকে এগিয়ে গেছেন। অবশ্যই তার সঙ্গে যেহেতু দিলীপ বাবু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে মানে কি বলবো, তাকে পরিষেবা দেওয়ার জন্য যে সিআইএসএফ বাহিনী আছেন তারা সভাপতি আটকাবেন, আর মহিলারাও সেখানে চাইছেন যে কেন উনি বলে গেলেন, এটা উত্তর দিতে হবে যে কেন তিনি আমাদের প্রতি এই কটু কথা বলে গেলেন। আপনার জন্য আরো একবার ভিজুয়ালটা চাচ্ছি, আপনার জন্য আরো একবার ভিজুয়ালটা চাচ্ছি, আমি পিসিআর কে বলবো আরো একবার ফুল স্ক্রিন দেওয়ার জন্য ছবিটা দেখুন তো। তারা অপর দিকে চেষ্টা করছেন, আর মহিলারাও ওই সাধারণ মানুষরা তারাও চাইছেন যে দিলীপ বাবুর সঙ্গে এটা জবাবদিহি করতে হবে, উত্তর দিতে হবে কেন তিনি এই ধরনের ঘটনা ঘটলেন। আর অপর দিকে সিআইএসএফও চাইছেন যে ঘটনাটা ঘটেছে যেন ফার্দার এই জন্য আর কোনো ঘটনা না আগায়, সেই জন্য সিআইএসএফ তারাও তাদের কাজ করছেন, আর মহিলারাও তারা উত্তেজিত হয়ে গেছেন, উত্তেজিত হয়ে তারা দিলীপ বাবুর কাছে আমরা জবাবদিহি চাইবো কেন তিনি এটা ঘটনা করলেন, এটা তাকে জবাব উত্তর দিয়ে যেতে হবে। তো সেই জন্য একটা এইটা যেটা আপনারা দেখাচ্ছেন সেটাই তো এটা বাস্তব। বিশ্বনাথ বাবু, যদি এটা কোনো রাজ্যের পুলিশের সঙ্গে হতো তাহলে আপনারা কি করতেন? কি করতেন বিশ্বনাথ? এখানে তো অবশ্যই সিআইএসএফ জওয়ান, তিনি কোনো রাজনৈতিক নেতৃত্ব নয় বিশ্বনাথ বাবু, কোনো রাজনৈতিক নেতৃত্ব নয়, সিআইএসএফ একজন জওয়ান। তার বিরুদ্ধে তার গায়ের ওপরে এইরকম ভাবে আঘাত আনা মানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর আঘাত আনা নয়, গণতন্ত্রের ওপর আঘাত আনা বিশ্বনাথ বাবু। ক্ষেত্র থেকে বার করার জন্য সিআইএসএফ তাদের কাজ করছেন, আর ওখানে মহিলারা যারা আমরা বলছি যারা সাধারণ মানুষ যারা দিলীপ বাবুর কথায় রাগান্বিত হয়েছেন, তারা চাইছেন দিলীপ বাবুর সঙ্গে আরেকটু কথা আপনি সমর্থন করেন, সিআইএসএফ এর গায়ে হাত দেওয়াটাকে আপনি সমর্থন করেন। সিআইএসএফ কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, সিআইএসএফ এর বিশ্বনাথ বাবু যখন আমাকে একটু সুইট এন্ড সিম্পল আনসার দিন, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা, একটু সিম্পলিসিটি রাখুন। আমি বলতে চাইছি সিআইএসএফ জওয়ানকে আঘাত আনাটাকে সমর্থন করেন? না, এটা তো সমর্থন করি না। এটা তো কি স্টেপ নিতে পারেন রাজ্য পুলিশের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে? একজন সাংসদকে তারই রাজ্যে আঘাত আনা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সিআইএসএফ জওয়ানের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। কেন্দ্র সরকার কি স্টেপ নেবে সেটা রিমাদির থেকে জানার চেষ্টা করবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ফুটেজ দেখার পরে আপনারা কি স্টেপ নেবেন? অর্থাৎ আপনারা বলতে চাইছেন সেখানে যদি কোনো সাধারণ মানুষও যায় তাহলে সেক্ষেত্রে তাদের উপরে এরকম আঘাত আসতে পারে? যখন কোনো একটা ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইএসএফ কেন, যদি সাধারণ বাংলার পুলিশও থাকে, দেখা যাবে সেই পুলিশের সঙ্গেও সেই এলাকার মানুষ যারা রাগান্বিত হয়েছেন কারা আপনারা মেনে নিলেন ল এন্ড অর্ডার আপনাদের কন্ট্রোলে নেই, মনে করছে, কিন্তু তারা ল এন্ড অর্ডার আপনাদের কন্ট্রোলে নেই, তারা পরিস্থিতিকে অনুকূল করার জন্য তারা দায়িত্ব পালন করছেন, সাথে এই দায়িত্ব তারা পালন করবেন। বেশ, আমি এখানে রতনবাবুর কাছে যেতেই হবে। বেশ, রতনবাবু তারাও এটা জানতে চাইছেন। যে ছবিটা আমরা ইতিমধ্যে দেখাচ্ছি রতনবাবু, এই ছবি দেখার পর আপনি কি বলবেন? বিশ্বনাথবাবু বলছেন রাজ্য পুলিশও যদি সেখানে যেত তাহলেও তারা আক্রান্ত হতে পারেন, অর্থাৎ কার্যত আমি যে প্রশ্ন করলাম যে সাধারণ মানুষ যদি সেখানে যায় তাহলেও আক্রান্ত হতে পারেন, তিনি মেনে নিলেন বিশ্বনাথবাবু অন প্যানেলে। তিনি বোঝানোর কি চেষ্টা করছেন, তার অর্থ হচ্ছে ল অ্যান্ড অর্ডার নেই, আমরা ধরে নেব। হ্যাঁ, শুভ সন্ধ্যা অঞ্জন দা।
শুভ সন্ধ্যা। আজকে একটা একটা ঘটনা যেটা আপনারা দেখাচ্ছেন সকাল থেকে বিভিন্ন চ্যানেলে দেখছি, যে একটা রাস্তা একটা জনপ্রতিনিধি তহবিল থেকে জনপ্রতিনিধি যারা হয় তাদের কাজ হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা। সেখানে একটা 2,60,000 টাকার একটা ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তা উদ্বোধন করাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে কথাবার্তা যেটা দেখাচ্ছেন, যে মুখের ভাষা, এখানে বলেছে যে আমি টাকা দিয়েছি, দিলীপ ঘোষ বলেছে যে আমি টাকা দিয়েছি, কারো বাপের টাকা নয়। এই যে কথা, এবং আপনি যেটা বললেন রঞ্জন দা, যে ওই মহিলা কি জনগণ বা জনসাধারণ বা আরো গ্রামের মানুষ নাই কেন, এখানে পরিষ্কার এরা হচ্ছে তৃণমূলেরই লোক, এটা তৃণমূলের মহিলা, উনি একটা পদেও আছেন। হ্যাঁ, উনি ওখানে বাধা সৃষ্টি করছেন যে না, এখানে তোমাকে এই ঢালাই রাস্তার তুমি করনি, বা এইটা আমাদেরই মানে কৃতিত্ব নেওয়ার একটা লড়াই। তবে অঞ্জন দা একটা কথা বলবো, যে যেহেতু মহিলা যারা এক জায়গায় জড়ো হয়েছে 3-4টে মহিলা, এরকম ধরনের কথা না বললেই ভালো হতো। মানে এইভাবে মানে মহিলাদের প্রতি কথাবার্তা বলাটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে বলবো যে না, উচিত হয়নি। এটা এটা মহিলাদেরকে একটা অসম্মান করা। হ্যাঁ, আমি মেনে নিলাম যে পরে যেই ফুটেজটা আপনি দেখাচ্ছেন যে সিআরপিএফ কে তারা ধাক্কাধাক্কি করছে, সিআইএসএফ কে ধাক্কাধাক্কি করছে বা যা করছে। যে দেখুন রঞ্জন দা, যে একটা জনপ্রতিনিধি তার গায়ে বা তাকে তো কখনো ধাক্কাধাক্কি করেনি, তিনি উল্টিয়ে অসভ্য কথায় গালাগালি দিচ্ছেন একটা মহিলাকে। মহিলাদের প্রতি যে বিজেপি পার্টি কোনো দিনই তারা যে তাদের যে ঝোলা থেকে বলে আপনি জানেন? হ্যাঁ, সেই মহিলাদের কোনোদিনই সম্মান দিতে জানে না। কারণ এর আগেও দেখেছি যে আমরা বিভিন্ন জায়গাতে, যে আরএসএস বলুন বা তাদের দপ্তরেও দেখবেন যে কোনো মহিলাদের এরা কোনো জায়গা দেয় না। তো যাই হোক, এটা ওদের ব্যাপার। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যারা, আপনারা ভাষা সন্ত্রাস তো বেশ কিছুদিন ধরেই দেখাচ্ছেন যে কি ধরনের ভাষা। আজকে একজন তৃণমূলের যিনি মন্ত্রী ছিলেন, তিনিও ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্পর্কে যেই ধরনের ভাষা প্রয়োগ করেছিলেন, অঞ্জন দা কি বলবো, যতদিন না পর্যন্ত আমাদের মধ্যে সেই চেতনা, সেই কি বলবো, যে বুদ্ধি যতদিন না পর্যন্ত মনের মধ্যে আসবে, যারা জনপ্রতিনিধি তাদের আরেকটু সংযম থাকা দরকার। কারণ আমরা দেখেছি অঞ্জন দা, যারা বড় বড় নেতৃত্ব দিয়েছে পৃথিবীর এবং ভারতবর্ষের ইতিহাসেও দেখবেন যে তাদের কথাবার্তা তারা এত সুন্দর বলে, এত মার্জিত ভাবে বলে, এত সহনশীলতার পরিচয় দেয়, ধৈর্যের পরিচয় দেয়। তো আমার মনে হয়েছে উনি একটু ধৈর্য দেখাতে পারতেন। আপনি ধৈর্যের কথা বলছেন, আমি আপনাদের সামনে আরো একটি ভিজুয়াল রাখবো, যেখানে কার্যত এই ধৈর্য এবং ধৈর্য পরীক্ষা সবই যেন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে হাতের বাইরে। কেন বলছি জানেন? আরো একটি ভিজুয়াল আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল এবং বিজেপি একেবারে সম্মুখ সমরে দুজনের সঙ্গে একই সঙ্গে স্লোগানে হট্টগোল করছেন। আর জায়গাটা কোথায় জানেন? দিলীপ ঘোষের বাংলোর সামনে। একবার ভিজুয়ালটা দেখাতে বলবো পিসিআরকে, যেখানে কার্যত তৃণমূল এবং বিজেপির মধ্যে, দেখুন, দিলীপকে সমর্থন গেরুয়া শিবিরের, ঠিক আপনাদের যারা টিভি স্ক্রিনে দেখছেন তাদের লেফট সাইড এবং তার সঙ্গে সঙ্গে রাইট সাইডে রয়েছে, অর্থাৎ ডান দিকে রয়েছে দিলীপের ব্যবহারে তৃণমূলের বিক্ষোভ। বুঝতেই পারছেন, ঠিক ডান দিকে আপনাদের তৃণমূলের বিক্ষোভ, এবং দেখুন সীমারেখাটা একেবারে মাঝ বরাবর, যেখানে কার্যত দিলীপকে সমর্থন করে গেরুয়া শিবিরের স্লোগান, শাউটিং এবং দিলীপকে নিয়ে নানান রকম কথা, অর্থাৎ সরাসরি বলছেন জয় শ্রীরাম স্লোগান, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরাসরি জিন্দাবাদ স্লোগান। দেখুন, এখানে কার্যত তৃণমূল ভার্সেস বিজেপির লড়াইয়ের মাঝে বিজেপি এক্সট্রা ডিভিডেন্ড পাচ্ছে নাকি, এবার একটু রাজনৈতিক সমীকরণে আসা যাক। পিসাকে বলবো একটু আনবার জন্য, যেখানে কার্যত আমি সোমেনবাবুর কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। সোমেনবাবু, এর আগে আমি এখন একেবারে শো শুরু করছি, ঠিক সেই সময়
আমি একটি অঙ্কের সমীকরণের কথা বলেছিলাম, যেখানে আমি এখানে সোমেনবাবুর কাছেই যাবো। সোমেনবাবু, অঙ্কের সমীকরণের কথা বলছিলাম আমি এই ছবিটা যেটা দেখাচ্ছি, এই অঙ্কের ঠিক কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? তার কারণ যেখানে বিজেপির ক্যাডাররা সেখানে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের ক্যাডাররাও রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের সংখ্যাটা অনেকটাই সমান অনুপাতে আছে বলে মনে হচ্ছে আমার। কিন্তু প্রশ্ন হচ্ছে 2019 সাল, অর্থাৎ কার্যত শুভেন্দু অধিকারী বাংলায় বিশেষ করে বিজেপি শিবিরে একেবারে শেষের দিকে, অর্থাৎ 2020 বলা চলে, সেখানে তিনি গেলেন, অর্থাৎ সবুজ সেরে গেরুয়াতে এলেন। এবার প্রশ্ন হচ্ছে তারপর থেকে বিজেপির ক্রমাগত ডাউনফল, অর্থাৎ ক্রমাগত বলা যেতে পারে দেবাংশু ভট্টাচার্যের ভাষায় শুভেন্দু অধিকারীর আসবার পর থেকে বিজেপির নাকি শনির 7.5, কেতুর দশা, রাহুর দশা এবং তার সঙ্গে সঙ্গে নাকি কালসর্প যোগও চলছে। আমি যদি একটু 2019-এর আগে যাই, দিলীপ ঘোষের জামানা, তখন কার্যত বারবারন্ত তৃণমূল কংগ্রেসের এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিজেপির উত্থানের দিকটা যদি আমরা ধরি, তাহলে 2019 সালে 18টি সিট পেয়েছিল বিজেপি। আর ঠিক সেখান থেকে বিজেপিতে যখনই এই শুভেন্দু অধিকারীর গমন হলো, ঠিক সেই জায়গা থেকে কার্যত ডাউনফল, যেটা আমি বলছিলাম, 18 থেকে 12তে এসে পৌঁছলো। এবং 26-এর আগেও যখন 6-0 গোল হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মাঝে, তখন এ লড়াই সত্যি সত্যি কি তৃণমূল ইচ্ছে করে বিজেপিকে এক্সট্রা ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করছে, যে বিরোধী হিসাবে বিজেপিই থাকুক, অন্য সব পার্টিকে ধূলিসাৎ করে দিই? সোমেনবাবু, মূলত যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগের শোতেও বিভিন্ন সময় আমরা দেখেছি, 26-এর লড়াইতে আত্মপরিচিতির রাজনীতি, বা পরিষ্কার করে বলা যায় যে আমরা যেটা বলি ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভিত্তিতেই ভোট হতে চলেছে। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যে অঙ্কের পরিসংখ্যানগত জায়গা বললেন, সেখানে দাঁড়িয়ে প্রত্যেক পার্টি, অর্থাৎ মূলত দুটো পার্টি আমি বলছি, শাসক তৃণমূল, তারা তাদের ভোট ব্যাংকের যে রেশিও আছে, সেখানে দাঁড়িয়ে তারা দেখবে যে ভোট ব্যাংকের সেই ডিভিডেন্ডগুলো পাওয়ার ক্ষেত্রে যে পরিসংখ্যান, সেখানে আদার্স কোনো পার্টির অনুপ্রবেশ করে সেখানে যদি হাড়ি ভাগ করার রাজনীতি হয়, সেখানে কিন্তু তাহলে আখেরে কোনো একটা জায়গা থেকে বিজেপির গেইনিং পলিটিক্স, অর্থাৎ বেরিয়ে যাওয়ার সম্ভাবনার একটা জায়গা পথ তৈরি হয়। সেখানে দাঁড়িয়ে তাদের যে সংখ্যালঘু ভোট, সেটাকে অটুট রাখার এবং ভোট ব্যাংক থেকে অটুট রাখার ক্ষেত্রে তাদের মরিয়া প্রচেষ্টা, এবং একই সঙ্গে পুরোপুরি যাতে হিন্দু ভোট যেটা কনসলিডেট করার চেষ্টা করছে, বা হিন্দু সংহতির যেটা কথা আক্রমণাত্মকভাবে শুভেন্দু এখন বারবার বলছে, শুভেন্দুবাবু বলছেন, তার অন্যতম জায়গাই হচ্ছে 26-এর দিকে বিজেপি একটা অন্যরকম টেস্টিং ফেনোমেনা, অর্থাৎ নতুন টেস্টের জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছেন। সেখানে হচ্ছে এই হিন্দু সংগঠন বলে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটটা যেখানে একসঙ্গে আনার চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে বামেদের যে ভোট হিন্দুদের মধ্যে সম্প্রদায় রয়েছে, সেই ভোটটাকেও রূপান্তরের জায়গায় তৈরি করতে পারছেন কিনা সেটাও তার টার্গেট। আবার তৃণমূল দেখছে সেখানে বাম শক্তির যদি থার্ড ফোর্থ ফ্রন্ট হিসাবে আবার ঢুকে যায়, ফোর্স হিসাবে, সেখানে কিন্তু আখেরে হিন্দু এবং মুসলিম দুটো ভোট আংশিকভাবে টেনে নিয়ে তাদের যে পরিসংখ্যানগত জায়গা, সেখানে কিন্তু একটা গোলমাল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা এক কথায় বলি, রাজনীতি সবসময় একটা সম্ভাবনার শিল্প। সেই শিল্পের এবং সেই শিল্পের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সোশ্যাল কেমিস্ট্রি, অর্থাৎ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভারতবর্ষ বা ভারতের মধ্যে উত্তরপ্রদেশ এবং বিহার, এই দুটো রাজ্য হচ্ছে বলা যায় রিয়েল অ্যাসিড টেস্টের জায়গা। কিন্তু 26-এর ভোট বলা যায় 72 বছরের স্বাধীনতা পরবর্তী সময় পেরিয়ে পশ্চিমবঙ্গ হয়তো প্রথম হতে চলেছে যেখানে একই সঙ্গে এই জাতপাত ভিত্তিতে আইডেন্টিটি পলিটিক্সের নিরিখে ভোটটা হতে চলেছে। তাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল কেমিস্ট্রির উপরে
এই দলগুলো জোর দিচ্ছে। বেশ, আমি এখানে রতনবাবুর কাছেই যাবো। রতনবাবু, দেখুন, স্বপ্নে আমি পোলাও খাবো, সেই পোলাওয়ে কতটা ঘি ঢালবো সেটা সম্পূর্ণ আমার ওপর ভিত্তি করে নির্ভর করে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কোনো কার্পণ্যও কাজ করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এই রাজনৈতিক নেতাদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেস বলুন বা বিজেপি বলুন, যখন স্বপ্নের গরু গাছে উঠছে, বিশেষ করে গল্পের গরু গাছে উঠছে, ঠিক সে সময় এক একজন এক এক রকম প্রেডিকশন করছেন, এবং বিশেষ করে ঠিক তার আগে আগে অর্থাৎ দিলীপ ঘোষ কার্যত যখন অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে যখন শুভেন্দু অধিকারী বারংবার স্থান নিচ্ছেন, তখন ঠিক সে জায়গায় দিলীপ ঘোষের এই বয়ান এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কের সমীকরণ সব মিলিয়ে তৃণমূলই কি বাড়তি ডিভিডেন্ড দিচ্ছে বিজেপিকে? দেখুন অঞ্জন দা, কে কি দিচ্ছে জানি না, তবে দিলীপ ঘোষ একটা নেওয়ার চেষ্টা করছে, এটুকু মানে বলতে পারি। মানে উনি একটা নেওয়ার চেষ্টা করছে, মানে কিছু একটা বলে আবার যে দিলীপ ঘোষ আবার সেই আগের মহিমায় ফিরে আসছে, এরকম একটা কিন্তু মানে ও পাওয়ার চেষ্টা করছে অঞ্জন দা। কিন্তু দেখুন আজকে তৃণমূল দলটা, পাশাপাশি তৃণমূল দলটাও দেখুন কেমন দেউলিয়া পালা শুরু করেছে, যে একেবারে মানে তৃণমূল তুমি কার, এখন এই প্রশ্নটা চলেই আসছে। তৃণমূলে এখন যে দুটো গোষ্ঠী, সেটা এখন প্রকাশ্যে চলে আসছে। হ্যাঁ, তৃণমূল তুমি কার, খোকা বাবুর না পিসি না ভাইপোর, এরকম একটা জায়গায় চলে আসছে অযোধ্যা। আপনি সমস্ত জায়গায় দেখুন তাদের গোষ্ঠী দ্বন্দ্ব, বা খোকা বাবুর দল আলাদা, দিদির দল আলাদা, নবীন প্রবীণের একটা চলছে। আর পাশাপাশি অঞ্জন দা, এই যে সামনে যত নির্বাচন আসছে, তত আরো ভয়ঙ্কর কিছু ব্যাপার ঘটতে চলেছে। আপনাদের চ্যানেলে বারবার দেখেছি। দেখুন অঞ্জন দা, তৃণমূলের যারা আছে, গুন্ডা বা যারা আছে বেশিরভাগ, সেখানে দেখুন পেটে মদ, কোমরে পিস্তল আর পকেটে পয়সা। পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা। এবার তুমি যা খুশি তাই করে বেড়াও, দুর্নীতি করো, খুন করো, রাহাজানি করো, মোস্তানি করো, যা খুশি করো, কিন্তু তুমি আমাকে মসনদে রাখো। নাই আপনি দেখুন আজকে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি হয়েছে প্রত্যেকটা দপ্তরে, সেই দুর্নীতি, বেকারত্ব, এখানে কাজ নাই, শিল্প নাই, রুজি রুটি নাই, এসব প্রসঙ্গ নাই। প্রসঙ্গটাকে কোথায় যেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষ বাপ তুলে কথা বলেছে, কে মা তুলে কথা বলেছে, কে বোন তুলে কথা বলেছে, মহিলাদের এটাও আপনাকে ভাবতে হবে, কুকথার রাজনীতি এই পর্যায়ে যাবে কেন, সেটাও তো প্রশ্ন। সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু কাউন্টার করতে চাইছেন, সোমেনবাবু কাউন্টার করতে চাইছেন, সোমেনবাবু বলুন। আসলে উনি যে কথা বলছেন, আমি সবসময় একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কঠোর বাস্তববাদী। এটা হচ্ছে এই মুহূর্তে বাংলার পাওয়ার স্ট্রাকচার গ্রামীণ অঞ্চলে যা রয়েছে, সেখানে দাঁড়িয়ে যে কোনো পলিটিক্যাল পার্টি তার ভোট হয় আর ভোট করিয়ে নিতে হয়, ভোট করানো হয়। এই তিনটে ত্রিফলা কাজ করে। অর্থাৎ এই ত্রিফলার গুণেই যেমন শরীর পুষ্ট হয়, তেমন ভাবে শাসক গোষ্ঠী যেই হোক, যে পর্যায়ে ভূগোলে থাকুক, সেখানে সে এই ত্রিফলাকে যদি কাজে লাগাতে পারে, অর্থাৎ এক প্রকার কর্মী বাহিনী তৈরি হয়েছে যারা ওই আঞ্চলিক স্তরে পার্টি অফিস তাদেরকে ভাত দেয়, অর্থাৎ জীবন দেয়, তাই তার জন্য তারা জীবন নিতে পারে, জীবন দিতে পারে। এই একটা কঠোর বাস্তব ও জায়গা গ্রামাঞ্চলের পাওয়ার স্ট্রাকচারে তৈরি হয়েছে। তাই যেখানেই দেখবেন সেট করে দেওয়া হচ্ছে সোমেনবাবু। হ্যাঁ, এবং আপনি দেখবেন কোন জায়গাতে এরা একজন সৈনিকের মতো ওপরে হায়ার কমান্ড যা বলে দেবে সেইটা সে পালন করবে, কারণ তার জীবন জীবিকা নির্বাহ করছে অফিসের ওপরে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের এই সামাজিক পরিণতিটা বুঝতে হবে। বেশ, একেবারে অন্তিম পর্যায়ে দিকে যাচ্ছি আমরা, একটু রিমাদির কাছে যাব। রিমাদি, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট ঠিক কি? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি একটাই কথা বলবো যে বর্তমানে আপনি কাল সর্পযোগ, আপনি শনির দশা সবকিছুই বললেন, কিন্তু দিলীপ ঘোষ তার মহিমায় আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। এবং এই তৃণমূল দলটির জন্য তিনি অ্যাকচুয়ালি সব থেকে বড় নিজেই শরীর। সাড়ে সাথী বা ঢাইয়া লাগাতেও ওনার একদিনও সময় লাগে না। শুধু আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়াকরণকে বিশ্বাস করি, এবং তাই জন্য পশ্চিমবঙ্গের মানুষের কথা চিন্তা করে কোন রকম একটি ভায়োলেন্স সিচুয়েশন আমরা চাই না। এবং রইল এই ঘটনাটিকে নিয়ে, যেহেতু আজকের অনুষ্ঠান, বৃহত্তর জায়গায় যাব না, একটাই কথা বলবো, মহিলাদের কিন্তু তিনি কোন রকম কুরুচিকর কথা বলেননি,
উনি বাপ কথাটাও তুলে থাকলে উনি টাকার ক্ষেত্রে বলে থেকেছেন, সার্বিকভাবে বলে থেকেছেন, এবং উনি বলেছেন যে আমার এমপি ল্যাডে যেহেতু আমি দিয়েছি এবং সেই অর্থেই কিন্তু আমি এখানে এসেছি। এবং উনি এই মহিমায় আসতে বাধ্য হয়েছেন কারণ তৃণমূলের মহিলারা যেইভাবে ওনার পিছনে যাচ্ছিল, যেইভাবে ওনার পুরো টিমটাকে তাড়া করেছিল যাতে তারা ওখানে না আসতে পারে, এই ভয়তেই, কারণ দিলীপ ঘোষ আসলে পরে অন্য কোনো মানুষের জায়গা হবে না। বেশ, আমি একটি বিষয় সত্যি আমি রিমাদিকে বলতে চাইবো। রিমাদি বলছেন যে আমরা বলছি, বিশেষ করুন আমরা কিছু বলছি না, এটা দেবাংশু ভট্টাচার্য বলেছেন, শুনে নেবেন। আর ঠিক সে জায়গা থেকে বিশেষ করে আমি একটি বিষয়ে খুব অবাক হই, সব রাজনৈতিক ব্যক্তিত্বরাই আজকাল খুব অ্যাস্ট্রোলজি করছেন। আমি বুঝতে পারছি না কিভাবে করছেন। কখনো কেউ 2047 সালের কথা বলেন, কেউ বা গণকদারি করে বলে ফেলেন 77টা পাবেন আসন, কখনো কেউ বলে ফেলেন 30টি আসন, কখনো কেউ বলে ফেলছেন 180, কেউ 250 অব্দি চলে যাচ্ছেন। আমি বলছি ভগবদ্গীতাটাও একটু পড়বেন, কর্মণ্যবাদী কারস্তে মা ফলেষু কদাচনা। আর ঠিক সে জায়গা থেকে সাধারণ মানুষের জন্য কতটা কি কে ভাবছে আমরা সত্যিই জানি না। এবং কার্যত এমপি ল্যাডের টাকা সেখানে ব্যবহার হয়েছে নাকি হয়নি, এ সব কিছুর উপর বেস করে যদি সত্যি সত্যি সাধারণ মানুষের বয়কটের সম্মুখীন দিলীপ ঘোষ হতেন, তাহলেও কি দিলীপ ঘোষ এইভাবেই ভাববাপান্তর করতেন? আর ঠিক সে জায়গা থেকে আজও শনিবার দিনও আজও দিলীপ ঘোষ এই কথাই বলেছেন। তিনি সরাসরি বলছেন তিনি একই মেজাজে থাকবেন, অর্থাৎ ফুরফুরে মেজাজ নাকি এই বাপান্তর মেজাজ। আমি এখানে সরাসরি বিশ্বনাথবাবুর কাছে যাবো। বিশ্বনাথবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জন বাবু, দিলীপ বাবুর মতো থাকুন, শুভেন্দুর মতো থাকুন, অসীম সরকার মহাশয় তিনিও তার মতো থাকুন, রাজু বন্দ্যোপাধ্যায় তিনিও তার মতো থাকুন, তথাগত রায় মহাশয় তিনিও তার মতো থাকুন, রুদ্রনীল ঘোষ মহাশয় তিনিও তার মতো থাকুন, শঙ্কুদেব পান্ডা মহাশয় তিনিও তার মতো থাকুন। আর সর্বশেষ যেটা আমাদের রতনবাবু যেটা বললেন যে তৃণমূল মানেই আমাদের কি সব পকেটে মদ কি সব বললেন, তিনিও তার মতো বলতে থাকুন। কিন্তু আমরা আমাদের মামাটি মনীষ সরকার, আমাদের মাননীয় যে কথা বলেন, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা জানি আমাদের সরকার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে যে পরিষেবা দিয়ে চলেছেন, সেই পরিষেবার মধ্য দিয়ে গ্রামীণ বাংলার সাধারণ মানুষের তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পকে কাজে লাগিয়ে আমরা সারা বছর মানুষের পাশে থাকি। তার জন্য আমাদের ওই জ্যোতিষীর কোনো তত্ত্ব প্রয়োজন নেই, আমাদের অঙ্কের হিসেব কোনো প্রয়োজন নেই। আমরা যখন নির্বাচন আসে সেই নির্বাচনে দাঁড়িয়ে স্ট্র্যাটেজি তৈরি করে আমরা লড়াই করি। সেখানে আমাদের নেতা ওই পিসি ভাইপোর গল্প রতনবাবুরা বলতে থাকুন, সেটা বাংলার মানুষ 16 সাল থেকে দেখছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যে স্ট্র্যাটেজি তৈরি করবেন, সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা নির্বাচনের সময় আমরা সেই স্ট্র্যাটেজি মেনে লড়াই করব। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আমাদেরকে আমরা মানুষের পাশে থেকে এগিয়ে যাব। বেশ, আমি এখানে অবাক হলাম, হয়তো ভুল করে হলেও মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। তার কারণ রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামটা আপনি ভুল করে বলে ফেলেছিলেন। যদি ওটা বিজেপিতে থাকতেন তাহলে আপনি বলেই ফেলতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা অঙ্কের হিসাব করেন না বলছেন, ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 বৈঠক থেকে সরাসরি 250+ কথা বলছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 250+ কথা বলছেন। আমি জানি না আপনাদের সঙ্গে উচ্চ নেতৃত্বের কথা সত্যিই কোনো মিল থাকে কিনা। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আগামী 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেই দুটো দল, শাসক দল এবং বিরোধী দল, যেভাবে তারা অঙ্কের হিসাব করেছে অঞ্জনদা, এখানে বিজেপি পার্টির লোক যারা আছে তারা বলছে যে আমরা আর 5% ভোট, হিন্দু ভোট পেলে পরেই আমরা পশ্চিমবাংলার মসনদে চলে আসবো। আর এইদিকে যারা আছেন ওনারা চাচ্ছেন যে আমরা মোদির ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে 30% থেকে যেন 1%ও না কমে যায়, তাহলে আমরা থাকতে পারবো না। অঞ্জনদা, একটা জিনিস বুঝতে পারছি না যে আজকে যদি ধরুন যে বিরোধী দল বিজেপি যদি ক্ষমতায় আসে, বলুন তো তাহলে আর যারা বাকি 5% লোক আছে তাদের জন্য উন্নয়ন হবে বা তারা কিছু পাবে রাজ্য থেকে, তাদের জন্য ডেভেলপমেন্ট হবে, এটা তো ভাবতে অবাক লাগছে। কিভাবে তারা মানে ভাগ করে দিচ্ছে। একটা গণতান্ত্রিক দেশে হিন্দু আমাকে ভোট দিয়েছে, মুসলমান আমাকে ভোট দেয়নি। হিন্দু আমাকে ভোট দিয়েছে, মুসলমান আমাকে ভোট দেয়নি। মুসলমান আমাকে ভোট দিয়েছে, হিন্দু আমাকে ভোট দেয়নি। তাহলে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আগামী 26-এ নির্বাচনের ফলাফলের পর? এটা দেখে মানে শরীরের লোম খারাপ হয়ে যাচ্ছে। বেশ, আমি একবারে অন্তিম নোটে রয়েছি, সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু, আমারও খুব লোম খারাপ হয়ে গিয়েছিল, তার কারণ 2014 সাল, 2019 সাল, 2024 সাল ব্যাক টু ব্যাক রাহুল গান্ধী বলেছিলেন এবার আর নরেন্দ্র মোদী আসছেন না, এবং তার সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রেও খুব লোম খারাপ হয়ে যায়, যেখানে সিপিআইএম কার্যত এইসব হিসেবের মধ্যে থাকেন না, কিন্তু কার্যত ওই শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছেন। সোমেনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন।
এবং আমি এর আগেও যেটা বলেছি 1 মিনিটের মধ্যে সেটাই বলবো, যে কার্যত কোনো পক্ষ নিরপেক্ষ বলে আমি বিশ্বাস করি না, কিন্তু বর্তমান পরিস্থিতি যা, তাতে হচ্ছে বামেরা যে যুব নেতৃত্ব উঠে এসছে এটা সত্য কথা, বিভিন্ন ইস্যুগুলোকে তুলে ধরছে এটা সত্য কথা, কিন্তু ভোট রাজনীতি একটা অন্য জায়গায় চলে গেছে। সেখানে দাঁড়িয়ে সিপিআইএম বা বাম যে আদর্শের বুনিয়াদে তৈরি হয়েছিল, সেখানে যে রেল ইঞ্জিনগুলো তৈরি হয়েছিল, ইঞ্জিনের কোনো বদল হয়নি, কামরাগুলোর বদল হয়েছে। তাই মানুষ এত কিছুর পরেও কিন্তু তাদেরকে ভোটের মসনদে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে বা বিকল্প শক্তি হিসাবে তারা বেছে নিতে পারছে না। অপরদিকে তারা কিন্তু বলা যায় আগামী দিনে 26-এর ভোটে মূলত আমরা দেখব যুযুধান দুই পক্ষ, তৃণমূল এবং বিজেপির আমাদের এখানে উঠে আসবে বলে আমার বিশ্বাস, এবং জাতপাত ধর্মের রাজনীতি এই 26-এর ভোটে এক মহাশক্তি হিসাবে উঠে আসবে। বেশ, নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মূলত দেখুন, রাজনীতি যদি এই শব্দটাকে ভাঙা যায় তাহলে রাজার নীতি, আর ঠিক সেই রাজার নীতিতে একের পর এক কখনো কুকথা, কখনো ধর্ম, এসবই লেগে রয়েছে। আচ্ছা ভেবে দেখুন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে কি দিলীপ ঘোষ এরকম কথা বললেন? আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হঠাৎ করে এই কথাগুলো বলেন? এই বিশেষ করুন এই কল্পনা চাওলা কিংবা বিশেষ করে সুনিতা চাওলা এবং তার সঙ্গে সঙ্গে নানান রকম কথা। আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা দিলীপ ঘোষই বলুন বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলুন, প্রত্যেকে কি সত্যি সত্যি রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য এসব করছেন না? ভেবে দেখবেন। আর এই প্রশ্ন দিয়েই আজকের এই স্পেশাল শো শেষ করছি। আর এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইক টিভি বাংলার পর্দায়। নমস্কার।